হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের ভিডিওতে আমি কমন 20টি অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বাদ দিয়ে পরীক্ষায় কিন্তু অঙ্ক প্রশ্ন হয় না। এইগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। যে টপিকটা আজকে করাবো, এই টপিক থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় বাদ যাবে না। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর এই ভিডিওটি তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই স্কিপ না করে ভিডিওটি দেখো, অনেক কিছু আশা করি শিখে যেতে পারবে এখান থেকে। তো দেখো, এই টাইপের অঙ্ক করার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে। তোমরা কম বেশি সবাই জানো যে পার্সেন্টেজটা কী। আমরা যে বলে থাকি 10%, 10% মানে কি বলো তো, 100 ভাগের 10 ভাগ। তো এই পার্সেন্টেজের জন্য নিচে কি আসে, 100 আসে। তো এটাকে কি বলা হয়, 100 ভাগের 10 ভাগ। পরীক্ষায় অনেকে বলে থাকে যে 80%, 80%। তার মানে কি, 100 এর মধ্যে কত পেয়েছে সে, 80 পেয়েছে, অর্থাৎ 100 ভাগের মধ্যে কত, 80। তো যে কোনো একটা পার্সেন্টেজ দেওয়া থাকলে 20%, এর মানে কি হচ্ছে 20 আমরা কি লিখতে পারি, পার্সেন্টেজের জন্য নিচে 100 চলে আসে। তো এই টাইপের অঙ্ক এখন আমরা সহজে সলভ করতে পারবো। দেখো বলছে 525-এর 28% কত। এটা ইউপি কনস্টেবল 2018-তে এসেছিলো। 525 এর মানে এটার জায়গায় আমরা কি লিখতে পারি, গুণ 28%। তার মানে 28-এর জায়গায় আমরা কত লিখতে পারি, 28-এর জায়গায় পার্সেন্টেজটা তুলে দিয়ে নিচে 100 লিখতে পারি। এখন এটাকে যদি তোমরা 5 দিয়ে কাটো বা 25 দিয়ে কাটো, 4 25 100, এটাকে 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, 25 একে 25, 4 7 28। এখন এই 21 আর 7 গুণ করলে আমাদের উত্তর চলে আসবে 147। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো অপশান সি আগে আছে, এটা কিন্তু কোনো ইস্যু নেই। যেখানে আমাদের 147 উত্তর আছে সেটাই আমাদের রাইট অ্যান্সার হবে। 21 আর 7 গুণ করলে কত পাবে, 147। তো পার্সেন্টেজের অঙ্কে কিন্তু কিছুই নেই। আর তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতে দেখবে পার্সেন্টেজ থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রশ্ন থাকে। পার্সেন্টেজ থেকে যদি টোটাল 30টা প্রশ্ন হয়ে থাকে একটা পরীক্ষাতে, 30টা প্রশ্ন থাকলে ম্যাথের মধ্যে 4 থেকে 5টা প্রশ্ন শুধু এই পার্সেন্টেজ থেকে আসে। তো পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুবই সহজ, বাট এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ প্রশ্ন পরীক্ষাতে থাকে। পরের প্রশ্ন দেখো, এটা ইউপি কনস্টেবল 2018 শিফট 2-তে এসেছিলো। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, HW থাকবে। এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কত উত্তর হচ্ছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, 800-এর 85%, 120%, 40%-এর মান কত। ইউপি কনস্টেবল 2019-এ এসছে। তো যেখানে যেখানে এর দেখতে পাবে সেখানে তোমরা জাস্ট গুণ দিয়ে দেবে। তো 800-এর বলেছে, তো 800 গুণিতক 85%। তো পার্সেন্টেজ তুলে আমরা নিচে কী লিখতে পারি, 100 লিখতে পারি। পার্সেন্টেজটা কিন্তু এখানে আছে। এবারে বলছে কি 85 যেখানে এর আছে আমি বললাম গুণ দিতে, 120% মানে 120/100 ইন্টু 40/100। এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। এখন এই শূন্যটা দিয়ে এই শূন্য ক্যান্সেল করলাম, এই শূন্যটা দিয়ে এই শূন্য ক্যান্সেল করলাম, আর এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল হলো। এখন এই সাইডে নিচে থাকছে 100, উপরে থাকছে 85। তার মানে এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 17 85, 5 20 100। 4 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 4 5 20, 3 4 12। তো উপরে থাকছে এইগুলো 8 17 3, 8 17 আর 3 গুণ করলে তোমরা পাবে কত, 3 17 51 গুণিতক 8 বাই নিচে হচ্ছে 5। এখন 5 দিয়ে যদি এটাকে তোমরা ভাগ করো তাহলে কতবার যাবে বলো তো, 5 10-কে 50, 10.2। আর উপরে আর একটা কিন্তু 4 ছিল, ঠিক আছে। তো এখানে 4টা গুণ করে দাও। এই যে 4টা কিন্তু আমি এটা মিস্টেক হয়ে গেছিলো। তো উপরে আমরা পাচ্ছিলাম 8 17 3 4। তো 8 17 ইন্টু 3 ইন্টু 4, উপরে এই সংখ্যাগুলো ছিল আর নিচে ছিল কত, জাস্ট 5। এখন 17 আর 3 গুণ করলে পাবে হচ্ছে 51, 51 গুণিতক 8 গুণিতক 4, 51-কে 5 দিয়ে ভাগ করলে 10.2 পাবে। তো এই 10.2 গুণিতক 8 গুণিতক 4, এটা ক্যালকুলেশন করলে কিন্তু তোমাদের উত্তর চলে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এই সাইডে তোমরা গুণটা করে নিতে পারো, কোনো ইস্যু নেই। 4 8 32, 102 ইন্টু 32, 2 দুগুণে 4। দেখো 4 কোথায় আছে, এখানে আছে। তো অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ডিজিটাল সাম ইউজ করে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারো। ডিজিটাল সাম ব্যাপারটা কি সেটা আমি তোমাদের এখানে জাস্ট একটু সেকেন্ডে তোমাকে দেখিয়ে দেবো। তো এবারে দেখো, জাস্ট ডিজিটাল সাম ইউজ করে উইদাউট ক্যালকুলেশান আমি কীভাবে উত্তরটা বের করছি সেটা একটু দেখার চেষ্টা করো। তো এখন যদি এটাকে আমরা কীভাবে লিখতে পারি, অলরেডি তো বলে দিয়েছি। 800 যেখানে এর আছে সেখানে আমি গুণ দিয়ে দেবো। 800 গুণিতক 85% মানে 85/100 গুণিতক 120/100 গুণিতক হচ্ছে 40/100। দেখো এটা ডিজিটাল সাম করলে কত হবে, 8 আর 2 10 আর 18। তো 18, এটাকে যদি আমরা যোগ করি 1 আর 8 যোগ করলে কত হয়, 9। তো এর ডিজিটাল সাম কত আসছে, 9 আসলো।
6 আর 3 9, তো 360-এর ডিজিটাল সাম কত 9, 320 ডিজিটাল সাম কত 5, 326.4 এর ডিজিটাল সাম কত হবে 3 আর 2 5 আর 6 11 আর 4 15, 15টাকে আবার যোগ করলে যতক্ষণ না সিঙ্গেল ডিজিট আসবে ততক্ষণ যোগ করতে থাকবে। 1 আর 5 কত হচ্ছে 6। তার মানে আমরা এইগুলো ডিজিটাল সাম পেয়ে গেলাম। কী কী পেলাম? 9 পেয়েছি, এখানে 9 পেয়েছি, এখানে 5 পেয়েছি, আর এখানে কত পেয়েছি? ডিজিটাল সাম 6 পেয়েছি। এখন আমাদের এই যেটা আমরা পেলাম এটা ডিজিটাল সাম আমাদের বের করতে হবে, বের করে দেখতে হবে এখানে কোনটার সাথে মিলছে, তাহলে সেটা আমাদের উত্তর হয়ে যাবে। তো এখানে দেখো এই যে 8 আছে, তাহলে 8টা অ্যাজ ইট ইজ সেম রাখো। 8 5 13, 13কে যদি আরও যোগ করো, 13কে যোগ করলে কত হয়? 3 আর 1 4, তাহলে এখানে 4 লেখো। 2 আর 1 3, আর এখানে 4, শূন্যটাকে বাদ দেবে। তো দেখো কী হচ্ছে, 4 8 32, তো 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়, গুণিতক 3 4 12, 1 আর 2 যোগ করলে কত পাবে? 3 পাবে। তো কত হচ্ছে? 3 5 15, 1 আর 5 যোগ করলে হচ্ছে কত? 6। তো 6 কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান ডি। এটা কিন্তু পুরোটা এইভাবে ক্যালকুলেশন করার দরকার নেই, এইভাবে ডিজিটাল সাম বের করলে কিন্তু তোমরা উত্তরটাও বের করতে পারবে। পরের প্রশ্ন 4 দাগ কী বলছে? 360-এর 30% মাইনাস 280-এর 10% মাইনাস 800-এর কত পার্সেন্ট জিরোর সমান হবে? এটা ইউপি কনস্টেবল 2009 এসছে। 360-এর 30% মানে 360 গুণিতক জাস্ট 30/100 লিখে দাও, মাইনাস 280-এর 10%, তাহলে 280 গুণিতক 10/100। তোমরা প্রথম নিজেরা চেষ্টা করবে, কে কটা পাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। 800 গুণিতক এটাকে ধরে নাও x%, তাহলে কত হবে? x/100 ইকুয়াল টু 0। এখন এখান থেকে দেখো দুটো শূন্য ক্যান্সেল করে দিতে পারি, এখান থেকেও দুটো শূন্য ক্যান্সেল করে দিতে পারি, এখান থেকেও দুটো শূন্য ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে কত হচ্ছে? 3 36 108 মাইনাস এখানে কত আছে? এখানে জাস্ট 28 আছে, মাইনাস 8x ইকুয়াল টু 0। তাহলে 108 থেকে 28 বাদ দিলে কত হবে? 108 থেকে 28 বাদ দিলে তোমরা পাবে হচ্ছে 80, 80 মাইনাস 8x ইকুয়াল টু 0। তো 8x ইকুয়াল টু আলটিমেটলি কত হচ্ছে? 80। তো x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু 80কে 8 দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 10। তো 10% তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এইখানে জিজ্ঞাসা চিহ্নের এখানে কত হবে? 10 রাখতে হবে, তাহলে এটা কী হবে? 0 হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কিছুই নেই, এই টাইপের অঙ্ক থাকলে জাস্ট যেখানে পার্সেন্টেজ দেখছো না 30%, তার মানে কি লিখতে পারবে তুমি? 30/100। আর যেখানে এর আছে সেখানে জাস্ট গুণ দিয়ে দেবে, এর মানে হচ্ছে কি? গুণ, আর কিছু না। তো সেটাই কিন্তু করা হয়েছে এখানে, আর কিছু না। পরের প্রশ্নে দেখো, এসএসসি জিডি 2023 এসছে। 630-এর 17% যদি এক্সের 35% হলে এক্সের মান কত? কিছুই নেই, 630 গুণিতক এর জায়গায় কী দেবো? গুণ দেবো। 17% মানে 17/100 লিখতে পারি। এটা কিসের সাথে ইকুয়াল হচ্ছে? এক্সের 35% মানে এক্স গুণিতক 35/100। তো উভয় পক্ষ থেকে 100 ক্যান্সেল করে দিলাম। এখন এটাকে 7 দিয়ে কাটো, 5 7 35, 7 9 63, 5 দিয়ে 90কে কাটলে 5 18 90। এখন এক্স মানে কত? এক্স মানে 18 গুণিতক 7। এখন এই দুটো গুণ করলে দেখো 18 আর 7, তোমাদের জন্য আমি এইভাবে গুণ করছি, 7 8 56, তার মানে একক স্থানে 6 থাকবে। একক স্থানে 6 কোথায় আছে? দেখো এই দুটো অপশানে আছে, এই অপশান আর এই অপশান। তাহলে এটা আর এটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। গুণটা আরেকটু করতে হবে। 5 7 1 7 5 12, 126, 0 8 1 8, 1 1 1, তার মানে হচ্ছে কত? 6 8 2 10 0 হাতে 1 306। তো অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। যদি এই 356 না থাকতো তাহলে জাস্ট এই একক স্থান দেখে কিন্তু তোমরা উত্তরটা বের করতে পারতে, জাস্ট এতটা গুণ করার কিন্তু দরকার হতো না। পরের প্রশ্ন, ইউপি কনস্টেবল 2018-তে আসা অঙ্ক। কি বলছে? মহিম একটি পরীক্ষায় 175 নম্বরের মধ্যে 126 নম্বর পেয়েছে। মহিম কত শতাংশ নাম্বার পেয়েছে? আমরা যেমন বলে থাকি একটি পরীক্ষায় 100-এর মধ্যে যদি তুমি 80 পাও তাহলে সেটাকে কত পার্সেন্ট বলা হয়? 80% বলা হয়। তো আমাদের এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সবসময় আমরা 100-এর মধ্যে কত পাচ্ছি সেটা বের করতে পারলে আমাদের উত্তর চলে আসবে। তো এখানে দেখো 175-এর মধ্যে কত পাচ্ছে? 126। তাহলে 100-এর মধ্যে কত পাবে সেটা বের করতে পারলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে আসবে। এখন 25 দিয়ে কাটলে 7 25, 175, 4 25 100। তো 126কে যদি 7 দিয়ে ভাগ করো কতবার যাচ্ছে? দেখো 7 1 7, 7 8 56। তো 18 আর 4 থাকছে উপরে, তো 7 দিয়ে কাটলে কতবার যাবে? 18 বার যাবে। উপরে থাকছে 18 × 4, 18 × 4 করলে পাবে 4 18 72%। অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কিছুই নেই
পার্সেন্টেজ সবথেকে সহজ চ্যাপ্টার, আর পার্সেন্টেজের ওয়েটেজ কিন্তু সবথেকে বেশি। প্রফিট অ্যান্ড লসে তোমরা কী পাবে? পার্সেন্টেজ পাবে, প্রফিট অ্যান্ড লস। তারপরে এসআই সিম্পল ইন্টারেস্টে পার্সেন্টেজ পাবে, সিআই কম্পাউন্ড ইন্টারেস্টে পার্সেন্টেজ পাবে, রেশিও অঙ্ক করার ক্ষেত্রে পার্সেন্টেজ পাবে, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করার ক্ষেত্রে পার্সেন্টেজ পাবে। তো পার্সেন্টেজ নেই এমন কিন্তু কোনো চ্যাপ্টার নেই, প্রত্যেকটা টপিকের সঙ্গে কিন্তু পার্সেন্টেজ অ্যাড করে অঙ্ক তৈরি করা যায়। তাই অবশ্যই পার্সেন্টেজ বা শতকরা এই যে চ্যাপ্টারটাকে ভেরি তোমরা কেয়ারফুলি দেখে যাবে, কারণ এই চ্যাপ্টারটা যে বুঝে যেতে পারবে সে কিন্তু অনেকগুলো অঙ্ক নিজে থেকে করে আসতে পারবে। তো পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো, 8 মিনিট 6 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? তাহলে 1 ঘন্টা 1 আওয়ার তার কত শতাংশ? 8 মিনিট 6 সেকেন্ড। শতাংশ বের করতে গেলে সবসময় উপরে 100 দিয়ে গুণ করতে হয়। এখন দেখুন উপর নিচে ইউনিট সেম নেই, তো ইউনিট সেম করতে গেলে আমরা কী করব? এখানে দেখো এই সাইডে মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে সেটাকে 60 দিয়ে গুণ করতে হয়। তো 8 × 60 + 6 কত হচ্ছে? 486 সেকেন্ড। তো 8 মিনিট 6 সেকেন্ড তার মানে কত হচ্ছে? 486 সেকেন্ড। 1 ঘন্টা মানে ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিটে পরিণত হয়, আর মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে পরিণত হয়। তো 1 ঘন্টা মানে হচ্ছে 60 × 60 সেকেন্ড। উপরে হচ্ছে কত? 100। দুটো শূন্য ক্যান্সেল হলো, থাকছে কত? 486/36। তো এখন 486কে 36 দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে। আরও একটু কাটাকাটি করে এটাকে ছোট করে নিতে পারো। 9 দিয়ে কাটো, 4 9 36, 5 9 45, 4 9 36। তো 54কে 27/2 তার মানে হচ্ছে 13.5। 13.5% তোমাদের কি উত্তর হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে 8 মিনিট 6 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? 13.5%। আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই, সহজ টাইপের অঙ্ক। পরের প্রশ্ন দেখো 8 নাম্বার প্রশ্ন কী বলছে, একটি পেন্টিংয়ের মূল্য এত টাকা থেকে এত টাকা পর্যন্ত বেড়েছে, পেন্টিংয়ের মূল্যের শতাংশ বৃদ্ধি কত হলো? এটা আমাদের বার করতে হবে। এসএসসি জিডি 2023 এসছে। তো পেন্টিংয়ের প্রথমে মূল্য কত ছিল? 1,40,000। বেড়ে কত হয়েছে? 1,82,000। এখন এটাকে 0 0 ক্যান্সেল করো, এই সাইডে থাকছে 140। তো 140কে 2 দিয়ে ভাগ করলে পাবে 70, আর এটাকে কত পাবে? 2 দিয়ে ভাগ করলে 91। তাহলে এটা আমরা কী পেলাম? পেন্টিংয়ের মূল্য 70 অনুপাত থেকে কত হয়েছে? 91 অনুপাত। বেড়েছে কত বলো তো? বেড়েছে 21 অনুপাত। তাহলে 70-এর সাপেক্ষে বেড়েছে 21 অনুপাত, 100-তে কত বাড়বে সেটা আমাদের বের করলে উত্তর চলে আসবে। তো 0 0 ক্যান্সেল হলো, 3 7 21, 30%। 30% কী বেড়েছে? পেন্টিংয়ের মূল্য। কিছুই নেই, প্রথমে ছিল 1,40,000, বেড়ে হয়েছে কত? এতটা 1,82,000 টাকা। তো আমরা এই 0 0 কেটে দিয়ে আমরা এটা রেশিও পেলাম কি? 70 থেকে 91। অর্থাৎ পেন্টিংয়ের মূল্য 70 অনুপাত থেকে কত হয়েছে? 91 অনুপাত। বেড়েছে কত অনুপাত? 21 অনুপাত। 70-এর সাপেক্ষে বেড়েছে 21 অনুপাত, 100-তে কত বাড়বে সেটা বের করলে আমাদের শতাংশ বেরিয়ে আসে। একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, তিনি 40% আপেল বিক্রি করেছেন এবং এখনও তার 540টি আপেল রয়েছে। শুরুতে তার কয়টি আপেল ছিল? ধরে নাও শুরুতে তার কাছে 100% আপেল ছিল, 40টি আপেল তিনি বিক্রি করেছেন। তো এখান থেকে 100%-এর ভিতরে তিনি 40টি বিক্রি করলে তার কাছে কত থাকছে? 60% আপেল থাকছে। তো এখন এই 60%-এর ভ্যালু কত? 540। তো 60% যদি 540 হয়ে থাকে, আমাদের 100% ভ্যালু বার করলে টোটাল আপেলের সংখ্যা বেরিয়ে আসবে, কারণ শুরুতে তার কাছে 100% আপেল ছিল, এটা আমরা ধরে নিয়েছি। তো 0 0 ক্যান্সেল হলো, 6 9 54, 9 × 100 গুণ করলে পাবে তোমরা 900। তো শুরুতে তার কাছে 900টি আপেল ছিল, অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এসএসসি জিডি 2021 এসেছিলো 18 তারিখের, নভেম্বরের 18 তারিখে। তো কিছুই নেই, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষাতে থাকবে। এই টাইপের অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে আসবে, তোমরা কিন্তু পুলিশ পরীক্ষাতে দেখবে তোমরা এই সহজ অঙ্কেই ভুল করে আসবে, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু ওই চাকরির পরীক্ষায় গিয়ে কখনো কিন্তু অঙ্ক সম্ভব নয়। সে যতই সহজ অঙ্ক হোক, তুমি যদি বারবার প্র্যাকটিস না করো, ওই মুহূর্তে কিন্তু তোমার ব্রেন কাজ করবে না, তুমি ভুল করে চলে আসবে। পরের প্রশ্ন দেখো কী বলছে, 2008 সালে রাম 48,580 টাকা বার্ষিক বেতন পেয়েছিলেন। এটি 2007 সালে তার বেতনের চেয়ে 25% বেশি ছিল। 2007 সালে তার বেতন কত ছিল?
দিল্লি পুলিশ কনস্টেবল 2023 এসছে। তো এই টাইপের অঙ্ক তোমাদের আমি অনেকবার করিয়েছি। ধরে নাও 2007 সালে তার বেতন ছিল কত, পি টাকা। তো 2007 সালের থেকে 25% বেশি বেতন ছিল কত, 2008 সালে। তাহলে পি এর 25% কত হবে, 125/100। এটা কিসের সাথে ইকুয়াল হয়ে যাবে, 48,580। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা পি এর ভ্যালু বেরিয়ে আসবে। তো এটাকে 25 দিয়ে কাটলে 5 25 125 4 2500, তাহলে কত পাচ্ছে, 48,580। এই যে 4টা সাইড চেঞ্জ করলে এই সাইডে উপরে চলে আসবে, আর এই যে উপরে 5 ছিল সাইড চেঞ্জ করলে নিচে চলে আসবে। 5 দিয়ে কাটো, এটা 5 9 45, 3 থাকছে 5 7 35, 5 16 80। তাহলে 9,716 পেলাম। 48,580কে 5 দিয়ে কেটে 9,716 পেয়েছি। 9,716কে 4 দিয়ে এখন গুণ করলে তোমাদের উত্তর চলে আসবে। 4 6 24, 4 হাতে হচ্ছে 2, 4 1 4 আর 2 6, 4 7 28, 8 হাতে হচ্ছে 2, 4 9 36 আর 2 38। তো 38,864 টাকা। তো 2007 সালে তার বেতন ছিল 38,864 টাকা। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই এই টাইপের অঙ্ক। জাস্ট বলছে 2007 সালে তার বেতন হচ্ছে 25% বেশি বেতন কী হয়েছে 2008 সালে। তাহলে আমরা ধরে নিলাম পি টাকার উপরে 25% বেশি, মানে 125 × 100, এটা কিসের সাথে ইকুয়াল হবে, 48,580। জাস্ট ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। পরের অঙ্ক দেখো, খুব ভালো একটা টাইপের অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের চাকরি পরীক্ষাতে বারবার আসে। এখানে আমরা এবি রুল অ্যাপ্লাই করি। তো এবি রুল টুল আমরা মনে রাখবো না, জাস্ট আমরা সামান্য বেসিক কনসেপ্ট মনে রাখলে কিন্তু সব টাইপের অঙ্ক তোমরা করে আসতে পারবে। দেখো বলছে চিনির দাম 25% বৃদ্ধি পায়, তাহলে একটি পরিবারকে কত শতাংশ চিনির ব্যবহার কমাতে হবে যাতে পরিবারে খরচ না বাড়ে। এখানে একটা সিম্পল ফর্মুলা আছে, সেটা কি, 100 গুণিতক কত পার্সেন্ট বাড়ছে, 25%। নিচে কত হবে, যেহেতু বৃদ্ধি হচ্ছে নিচে, তাহলে 100 + 25 করবে, করে ক্যালকুলেশন করলে যেটা উত্তর আসবে সেটাই তোমাদের কমাতে হবে। তাহলে 100 গুণিতক 25, নিচে আসবে তোমাদের হচ্ছে 125, 5 25 125, 5 20 100। তো 20% চিনির ব্যবহার কমাতে হবে। এইভাবে করতে পারো এই ফর্মুলাতে। কি বললাম, 100 × যতটা বৃদ্ধি হচ্ছে, নিচে 100 + যতটা বৃদ্ধি হয়েছে সেটা। এইভাবে করলে কিন্তু উত্তর চলে আসবে। আর একটা ফর্মুলা তোমাদের বলেছি, দেখো ধরে নাও চিনির দাম প্রথমে ছিল 100 টাকা, 25% বেড়ে কত হয়েছে, 125 টাকা। এটাকে কেটে ছোট করতে পারো রেশিওটা, 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125। অর্থাৎ চিনির দাম প্রথমে ছিল কত টাকা, 4 টাকা, এখন হয়েছে কত, 5 টাকা। দেখো এখন খরচ সেম রাখতে গেলে আমাদের 5 টাকা থেকে কত টাকায় আসতে হবে, 4 টাকায় আসতে হবে। তাহলে আমাদের খরচ সেম থাকবে। তাহলে 5-এর সাপেক্ষে আমাদের 1 টাকা কিন্তু কমাতে হবে। তাহলে 100-তে কত কমাতে হবে, 5 20 100, 20%। তো এইভাবে কিন্তু তোমরা বের করতে পারো। অনেকে তোমাদের এইভাবে বলবে প্রাইস ইন্টু কনজামশান ইকুয়াল টু এক্সপেন্ডিচার, অর্থাৎ এক্সপেন্ডিচার যখন সেম থাকবে তখন প্রাইস কী হবে, ব্যস্তানুপাতিক হবে কনজামশানের সাথে। তো এই লজিক মনে রাখার দরকার নেই। জাস্ট এখানে মনে রাখবে প্রাইস কত, 4 অনুপাত থেকে 5 অনুপাত হয়েছে। এখন আমাদের খরচ সেম রাখতে গেলে 5 থেকে 4-এ আসতে হবে। তো 5 থেকে 4-এ আসতে গেলে আমাদের কত কমাতে হবে, অনুপাত 1 অনুপাত 100-তে কত, 20%। জাস্ট একটা সিম্পল লজিক মনে রাখলে এই টাইপের অঙ্ক তোমরা ইজিলি করে আসতে পারবে। পরের অঙ্কটা দেখো, বলছে কয়লার বাজার দর 20% বৃদ্ধি পাওয়া একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার ব্যবহার কত কমাতে হবে। তাহলে ধরে নাও কয়লার দাম প্রথমে ছিল 100 টাকা, 20% বেড়েছে, মানে এখন কত হয়েছে, 120 টাকা। এটাকে রেশিও করে নিলে 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 5 2 10, 6 2 12। অর্থাৎ কয়লার দাম 5 অনুপাত থেকে বেড়ে কত হয়েছে, 6 অনুপাত। এখন খরচ সেম রাখতে গেলে আমাদের এই 6 অনুপাতের সাপেক্ষে কত অনুপাত কমাতে হবে, খরচ 1 অনুপাত কমাতে হবে। তো 6-এর সাপেক্ষে 1 কমাতে হলে 100-তে কত কমাতে হবে, 100/6 করলে তোমরা পাবে 16.2/3%। অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের অঙ্ক দেখো, সেম টাইপের অঙ্ক। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তার মানে এখানে কি হচ্ছে, 4 বছরে এটা দ্বিগুণ হচ্ছে। তাহলে আমি এখানে 2 লিখলাম। কত বছরে 4 গুণ হবে সেটা আমাদের বার করতে হবে। তো 4 গুণ মানে এই 4টাকে আমরা 2-এর পাওয়ারে লিখবো। এখানে 2 গুণ ছিল, তাই 4টাকে আমরা 2-এর পাওয়ারে লিখবো। তো 4টাকে 2-এর পাওয়ারে লিখলে কী হয়, 2 টু দ্য পাওয়ার 2। তো 2-এর পাওয়ার 2 হলে তো 4 হয়।
তো এখানে দেখো পাওয়ারে কি পেয়েছি, 2 পেয়েছি। তো এই 2 আর এই যে বছরটা দেওয়া আছে গুণ করে দাও, কি হচ্ছে 4 দুগুণে 8 বছর, তাহলে 8 বছরে 4 গুণ হবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সেম টাইপের অঙ্ক, এক্ষুনি যে অঙ্কগুলো আমরা করলাম সেই টাইপের অঙ্ক, জাস্ট একটু ঘোরানো আছে। বলছে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়। তাহলে আমাদের যে টাকাটা দেওয়া আছে আসল, সেটা কত, 12,000 টাকা। তাহলে 12,000 টাকা 5 বছরে, সেম অঙ্ক, 5 বছরে কী হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তো 20 বছরে ওই টাকা কত হবে। এখন দেখো এখানে বছরটা বলা আছে, আগে আমরা বছর বের করছিলাম। এখন এখানে 2-এর পাওয়ারে কত রাখলে তার সাথে 5 গুণ করলে আমরা 20 পাবো। দেখো 5-এর সাথে তোমরা যদি 4 গুণ করো তাহলেই কিন্তু তোমরা 20 পাবে। 5-এর সাথে 4 গুণ করলেই 20 হয়। তার মানে আমাদের এখানে 2-এর পাওয়ারে 4 রাখতে হবে, তাহলে সেই 4 আর 5 গুণ করলে আমরা 20 পাবো। তো দেখো 2-এর পাওয়ারে 4 রেখেছি, মানে 2 টু দ্য পাওয়ার 4, তাহলে কত হচ্ছে, 2 টু দ্য পাওয়ার 4 মানে কত হয়, 16। 2-এর পাওয়ার 4 মানে মনে রাখবে, 2-এর পাওয়ার 4 মানে হচ্ছে 2কে 4 বার গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে 20 বছরে, 5 বছরে যেটা দ্বিগুণ হচ্ছে, 20 বছরে সেটা 16 গুণ হবে। এখন আমাদের আসল ছিল 12,000 টাকা, তাহলে আসলের 16 গুণ করো, তোমাদের উত্তর চলে আসবে। তো এই 12 আর 16 গুণ করলে তোমরা পাবে হচ্ছে 192, তার পিঠে 3টে শূন্য বসিয়ে দাও। তো অপশান কী হবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এইখানে কিন্তু কোনো ক্যালকুলেশন করতে হলো না, কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করলাম না, জাস্ট আমরা ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা সমাধান করে ফেললাম, কোনো সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই। পরের প্রশ্নে দেখো সেম টাইপের অঙ্ক, বলছে চক্রবৃদ্ধি সুদের হারে 2,000 টাকা 2 বছরে 4,000 হয়। তাহলে 2,000 টাকা সাথে 2 গুণ করলে কিন্তু তোমরা কী পাবে, 4,000 পাবে। 2,000 টাকাকে দ্বিগুণ করলে তোমরা কী পাবে, 4,000 পাবে। তার মানে 2 বছরে 2,000 টাকা কী হচ্ছে, 2 বছরে 2,000 টাকা দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। এখন বলছে ওই টাকা কত বছরে 8,000 হবে। তার মানে 2,000-এর সাথে তোমরা কত গুণ করলে 8,000 পাবে, 2,000-এর সাথে 4 গুণ করলে কিন্তু 8,000 পাবে। 2,000 গুণিতক 4, 8,000। এটা বের করার কি ফর্মুলা আছে, দেখো 8,000-কে 2,000 দিয়ে ভাগ দাও, কত আসবে, 4,000। তার মানে 2,000-এর সাথে 4 গুণ করলে তোমরা কী পাবে, 8,000। তাহলে 2,000 টাকা যদি 2 বছরে যদি দ্বিগুণ হয়, তার মানে কত বছরে 4 গুণ হবে সেটা আমাদের বার করতে হবে। এখন আমাদের 4টাকে 2-এর পাওয়ারে লিখতে হবে। তো 2-এর পাওয়ারে কীভাবে লিখবো, 2 টু দ্য পাওয়ার 2। তো পাওয়ারে কী আছে, পাওয়ারে 2 আছে। তো এই পাওয়ারের 2 আর এই 2 গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। তো 2 গুণিতক 2 কত হচ্ছে, 4 ইয়ার্স। তাহলে কত বছরে 8,000 টাকা হবে, 4 বছরে 8,000 টাকা হবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম দেখো তোমাদের সুপার শর্টকাট মেথডে করাচ্ছি, এই টাইপের এই রকম মানে লেটেস্ট প্যাটার্ন তোমরা আগে দেখেছো কিনা জানি না, কিন্তু এই টাইপের শর্টকাট মেথডে তোমরা অঙ্ক করে আসবে, দেখবে তোমাদের টাইম সেভ হবে, তোমরা অল্প সময়ে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু করে আসতে পারবে। এর পরের প্রশ্নে দেখো, একটি কাজ করতে 33 জন লোকের যতদিন লাগে 24 জন লোকের তার থেকে 6 দিন বেশি লাগে। ধরে নিলাম 33 জন লোকের ওই কাজটি করতে x দিন লাগে। তার মানে ওই একই কাজ, তাহলে ইকুয়াল দিলাম, একই কাজ করতে 24 জন লোকের আরও 6 দিন বেশি লাগে। তাহলে x প্লাস 6 দিন লাগে 24 জন লোকের। এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করতে পারবো। তো 33x মাইনাস এই যে 24x, এই সাইডে আসলে মাইনাস হয়ে যায়, মাইনাস 24x ইকুয়াল টু 6 গুণিতক 24। এখন 33 থেকে 24 বিয়োগ করলে হবে 9x। তো 9x ইকুয়াল টু 6 গুণিতক 24। তার মানে এখন যদি 3 দিয়ে কাটো, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, আর এই সাইডে 3 8-এ 24। তার মানে এক্সের ভ্যালু কত আসছে বলো তো, এক্সের ভ্যালু 16 আসছে। তো টোটাল কাজ কত হয়ে যাবে, দেখো 33 জন লোক যদি এক্স দিনে করে, এক্সের ভ্যালু কত, 16, তাহলে 33 × 16 এটা হচ্ছে টোটাল কাজ। তো এই কাজটা বলছে 44 জন লোক কত দিনে শেষ করবে। তাহলে 33 × 16 এই টোটাল কাজকে 44 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর চলে আসবে 3 11 33, 4 11 44, 4 4 16। তাহলে ওই কাজটি 4 4 4 16, 3 4 12, উপরে থাকছে 4 আর 3। তাহলে কি বলছে, ওই কাজটি 44 জন লোক কত দিনে শেষ করবে, তো 44 জন লোক 12 দিনে শেষ করবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো 33 জন লোক এক্স দিনে করে, তাহলে এটাই হচ্ছে টোটাল কাজ, মোট কাজ কত, 33 × এক্স, আর এক্সের ভ্যালু কত বেরিয়েছে, 16। তাহলে 33 গুণিতক 16 হচ্ছে মোট কাজ। এই কাজটি 44 জন লোক কত দিনে করবে, তাহলে এটাকে 44 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর চলে এসেছে কত, 12। পরের প্রশ্নে দেখো কি বলছে, 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ, ট্রেন কত লম্বা, 800 মিটার।
ট্রেনের গতিবেগ দেওয়া আছে 78 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে, টাইম বলা আছে 1 মিনিট, একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য মিটারে বের করতে হবে। তাহলে আমরা ধরলাম ওই সুড়ঙ্গটা এক্স মিটার, ধরে নিলাম এক্স মিটার, সুড়ঙ্গটা আমি লিখলাম এস ইকুয়াল টু এক্স মিটার। এখন দেখো মিটারে বার করতে হবে, তার মানে আমাদের এই যে গতিবেগটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে মিটার প্রতি সেকেন্ড করে নিতে হবে। তাহলে মিটার প্রতি সেকেন্ড করতে গেলে কি করতে হয়, একে 5/18 দিয়ে ভাগ করে জাস্ট। এখন দেখো যদি তুমি 6 দিয়ে কাটো, 3 6 18, 6 13 78, তাহলে 5 13 65/3 মিটার পার সেকেন্ড হয়ে গেল কি এর গতিবেগ। আর 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। এবারে দেখো ট্রেন যখন সুড়ঙ্গ অতিক্রম করবে তখন ওদের যে ডিস্টেন্স কভার করবে ট্রেন, সেটা কি, সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য 800 মিটার প্লাস ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য কী ধরেছি, এক্স মিটার। এটাই হচ্ছে এই ডিস্টেন্সটা সে কভার করবে, কারণ অলরেডি তোমাদের বলে দিয়েছি, মনে করো এই হচ্ছে একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটা যখন একটা ট্রেন অতিক্রম করবে তখন কি হবে, এখান থেকে মনে করো ট্রেন ঢুকেছে, এখান থেকে ঢুকেছে, এখান থেকে আসছে আসছে আসছে, যতক্ষণ না পর্যন্ত এখানে আসবে ট্রেনটি ততক্ষণ পর্যন্ত সেই সুড়ঙ্গের ডিস্টেন্স কভার করতে পারবে না। তার মানে দেখো ট্রেন এই যে সুড়ঙ্গ এক্স মিটার ধরলাম সেটা কভার করছে, প্লাস ট্রেনের যে দৈর্ঘ্য 800 মিটার সেটাও কভার করছে, এই টোটাল ডিস্টেন্স সে কভার করছে। তো ডিস্টেন্স হয়ে গেল 800 প্লাস এক্স, স্পিড পেলাম 65/3। এখন সুড়ঙ্গটির দৈর্ঘ্য আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ডিস্টেন্স ইকুয়াল টু 800 প্লাস এক্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত, 65/3 ইন্টু টাইম কত, 60 সেকেন্ড। তো কত হচ্ছে, 3 20 60। তো 20 আর 65 যদি তুমি গুণ করো তাহলে কত পাবে বলো তো, 1300। আর এই সাইডে ছিল এক্স প্লাস 800, আর 800টা এই সাইডে আসলে মাইনাস হয়ে যায়। তো 1300 থেকে 800 বিয়োগ করলে কত হবে, 500। তাহলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত হবে, 500 মিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এই টাইপের অঙ্ক তোমাদের বারবার পরীক্ষা আসে, অবশ্যই তোমরা এই ফর্মুলাটা দেখে যাবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। সেই ফর্মুলা ইউজ করেছি এখানে। ডিস্টেন্স কত ছিল, 800 প্লাস এক্স, স্পিড ছিল 65/3, টাইম হচ্ছে 60 সেকেন্ড। পরের প্রশ্নে দেখো, সুদের হার 2% বাড়ালে কত টাকা 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। তো দেখো এখানে দেখো 10 বছরে কত টাকা সুদ বেশি পাওয়া যাচ্ছে, 100 টাকা সুদ পাওয়া যাচ্ছে। তাহলে 1 বছরে কত টাকা সুদ পাওয়া যাবে, 10 টাকা। 1 বছরে 10 টাকা সুদ পাওয়া যাবে। তো এই যে 2% বাড়িয়েছি তার ভ্যালু হচ্ছে কত, 10 টাকা। কারণ সুদের হার 2% বাড়িয়েছি বলে আমি বছরে 10 টাকা অতিরিক্ত সুদ পাচ্ছি, আগে যা পেতাম তার থেকে অতিরিক্ত 10 বেশি পাচ্ছি। তাহলে 2%-এর ভ্যালু যদি 10 হয়, 1%-এর ভ্যালু কত হবে, 5 হয়ে যাবে। তাহলে 100%, আমাদের বলেছে কত টাকা, মূলধন আমরা সবসময় 100% ধরি, তো 100%-এর ভ্যালু কত হবে, 500 টাকা। তো 500 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদের বোঝালাম, এবারে আমি ডিটেলস এটা দেখাচ্ছি কী করে 500 হচ্ছে। এবার দেখো আমি এর ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি। মূলধন বের করতে হবে। ধরে নাও সুদের হার প্রথম ক্ষেত্রে R%, টাইম হচ্ছে কত, 10 বছর। দ্বিতীয় ক্ষেত্রে মূলধন থাকবে, সেম থাকবে। সুদের হার বেড়ে যাচ্ছে 2%, তাহলে কত হচ্ছে, R+2 হচ্ছে। আগে ছিল আর, এখন 2% বেড়েছে মানে R+2%। এই ক্ষেত্রে টাইম T ইকুয়াল টু সেম। এখন আমরা সুদ I1 ইকুয়াল টু কী পাবো, T মানে 10, R/100। I2 কত হয়ে যাবে, I2 হয়ে যাবে T হচ্ছে 10 বছর, সুদের হার কত, R+2/100। এখন এদের পার্থক্য কত দেওয়া আছে, 100। তাহলে দুটো বিয়োগ করে দেবো আমরা। দ্বিতীয় ক্ষেত্রে বেশি হবে, তো দ্বিতীয় ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ হবে, বড় থেকে ছোট বিয়োগ হয়। P গুণিতক 10 গুণিতক R+2/100 মাইনাস P 10 ইন্টু R/100 ইকুয়াল টু কত হবে, 100 হবে। দেখো এটা হচ্ছে ডিটেলস। এখন এটা তোমরা ক্যালকুলেশান করলে তোমাদের উত্তর চলে আসবে। তো এই 10 দিয়ে কাটো, নিচে হচ্ছে 10, এটা দিয়ে কাটলে নিচে হচ্ছে 10। এই সাইডে P, এই সাইডে P কমন, তাহলে P/10 যদি তুমি কমন নাও এখান থেকে, তাহলে কী পাচ্ছ ভিতরে, R+2 মাইনাস R ইকুয়াল টু হচ্ছে 100। আর ক্যান্সেল হয়ে গেল, তো এই 10 এই সাইডে গুণ হয়ে যাবে। তো 2P ইকুয়াল টু পাচ্ছ 1000। তো 2P ইকুয়াল টু 1000 হলে P ইকুয়াল টু 1000/2, তার মানে কত হয়ে যায়, 500। তো তোমাদের আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে দেখালাম আর ডিটেলস দেখালাম। শর্ট ট্রিক্সে করবে, কারণ শর্ট ট্রিক্সে করলে তোমাদের টাইমটা অনেক সেভ হবে। এইভাবে ডিটেলস করতে গেলে কিন্তু অনেক টাইম নষ্ট হয়ে যাবে।
এরপরে আরেকটা ভালো টাইপের অঙ্ক, এই যে পয়সার অঙ্ক থেকে প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে। এখন কি বলছে দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে মোট এতটি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, তাহলে বাক্সে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? মূল্য মানে ভ্যালু, ভ্যালুয়ের অনুপাত দেওয়া আছে কত? 1 টাকার ভ্যালু 5 অনুপাত, 50 পয়সার ভ্যালু হচ্ছে 3 অনুপাত, আর 25 পয়সার ভ্যালু হচ্ছে কত? 2 অনুপাত। এখন তোমরা এটাকে ভেবে নাও, এই 5 ভ্যালু, এই 5 মানে হচ্ছে 5 টাকা, এই 5 মানে কত টাকা? 5 টাকা। এই 3 মানে হচ্ছে 3 টাকা, এই 2 মানে হচ্ছে কত? 2 টাকা। এখন সংখ্যা, নাম্বার, তোমার কাছে মনে করো 5 টাকা আছে, তো 5 টাকা হতে গেলে 1 টাকার কয়েন কটি লাগবে? 5টি 1 টাকার কয়েন হলে সেটা 5 টাকা হবে। তার মানে 1 টাকার ক্ষেত্রে যেটা ভ্যালু দেওয়া আছে সেটাই তার নাম্বার হয়ে যাবে। বাট যখন তোমার কাছে 3 টাকা আছে, তো 3 টাকা করতে গেলে তোমার কটা 50 পয়সা লাগবে? দুটো 50 পয়সা মিলে যদি 1 টাকা হয়, 4টে 50 পয়সা মিলে 2 টাকা হবে, আর 6টা 50 পয়সা মিলে কত হবে? 3 টাকা। তার মানে 50 পয়সার ক্ষেত্রে যেটা ভ্যালু দেওয়া আছে তার দ্বিগুণ করলে তুমি কী পাবে? সংখ্যা পাবে। তো এখানে সংখ্যা কী হবে? 50 পয়সার 6 হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো, তোমার কাছে 2 টাকা আছে, তার মানে 25 পয়সার সংখ্যা কটি হবে? 4টে 25 পয়সা মিলে কত হয়? 1 টাকা হয়। তাহলে 8টি 25 পয়সা মিলে কত হবে? 2 টাকা হবে। তো আমরা কি পেয়ে গেলাম? 25 পয়সার সাথে 4 গুণ করলে আমরা ওদের সংখ্যা পেয়ে যাব। তো 25 পয়সার সংখ্যা কত হবে? 8 হবে। এখন দেখো, এই যে 1 টাকা 50 পয়সার 25 পয়সা, এদের সংখ্যার অনুপাত পেয়ে গেলাম। কীভাবে বের করেছি সেটা তোমাদের বলে দিলাম। এদের সংখ্যার অনুপাত কত হচ্ছে দেখো, 5 আর 6 11 আর 8 19, টোটাল 19 অনুপাতের ভ্যালু তো দেওয়া আছে 570। 1 অনুপাতের ভ্যালু কত হবে? 3 19 57 30। আমাদের বার করতে হবে 25 পয়সার মুদ্রা কয়টি আছে। 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত কত? 8 অনুপাত। 1 অনুপাত 30 হলে 8 অনুপাত কত হবে? 8 × 30 240। তো 240 ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় থাকে। বলছে এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ কত দিনে করে? 16 দিনে করে। 16 দিনে। বি ওই একই কাজ কত দিনে করে? 12 দিনে করে। আর যদি এ আর বি যদি সি এর সাহায্য নেয়, তাহলে 3 জন মিলে কত দিনে করে? 4 দিনে করে। তো এখন 16, 12 আর 4-এর লসাগু হচ্ছে টোটাল কাজ। তো টোটাল কাজ কত হবে? 48। ঠিক আছে, টোটাল কাজ হচ্ছে 48। তো টোটাল কাজ যদি 48 হয়, আর এ যদি 16 দিনে যদি কাজ করে, তাহলে একদিনে কত কাজ করে? একদিনে কিন্তু 3টে কাজ করে। বি একদিনে করে কত? 4টি কাজ। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কতটি কাজ করবে? 12টি কাজ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, এ আর বি দুজন মিলে যদি একদিনে 4 + 3 7টা কাজ করে, তাহলে সি কত করবে? 12 থেকে 7 বিয়োগ দাও, 5টা কাজ করবে। তো এই 48টা কাজ করতে সি এর কতদিন সময় লাগবে? সি একদিনে যদি 5 কাজ করে, 5টা করে, তাহলে 48টা কাজ করতে তার সময় লাগবে 48 ভাগ 5 মানে 5 9 45, 9 পূর্ণ 3/5 দিন। 48কে 5 দিয়ে ভাগ করলে তুমি এটাই পাবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। তো গাইস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর আমি সবগুলো কিন্তু তোমাদের করিয়ে দিয়েছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদের অনেক উপকার হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।